আপনি মসজিদরে দিয়া সাহেবের ফান্দে ফেলায় মামলা দিয়ে জেলে পাঠাবেন। কিন্তু তুমি যদি আমার সাথে হাত না মিলাও, তুমি এখানে সত্যি সাহেব, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তাইলে কি এবার সাহেব মজিদের সাথে হাত মিলিয়ে নেবে? অন্যদিকে সাদিয়া, সে কি জেলে থেকেই সাহেবকে ডিভোর্স দেবে? কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোডে? আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রথম এপিসোড থেকে প্রতিটি এপিসোড দেখেছেন তারা কিন্তু জানেন যে বর্তমানে এই ধারাবাহিক নাটকটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে। এর পাশাপাশি আপনারা কিন্তু এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোডে বড় বড় ধামাকা কাহিনী দেখতে পারবেন। প্রথমত আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে। এরপরে আমরা জানবো কি করলে আপনি 27 নম্বর এপিসোড সবার আগে দেখতে পারবেন। আপনি 27 নম্বর এপিসোড থেকে যা যা দেখতে পারবেন তা হচ্ছে রিজিক খালুস সে কিন্তু সাদিয়ার সাথে থানায় দেখা করতে যায় এবং এরপরে সাদিয়াকে বলে যে তুমি জেলে আসছো, আমার এই বিষয়টি একদমই মানতে ইচ্ছা করতেছে না, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে আপনারা তো কষ্ট পেতে হবে না এবং আমি ভালো করেই জানি যে এখন পর্যন্ত আপনার সাথে মসজিদ মেম্বরের মিল আছে, এই কারণে আমি আপনাকে একটা অফার দিতে আসি। আপনি যদি মসজিদ মেম্বরকে দিয়ে সাহেবকে ফাঁসাতে পারেন তবে আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব এবং মসজিদকে 10 লক্ষ টাকা দেব এবং মসজিদ যদি আমার মামলাটা তুলে নেয় তাহলে তাকে আমি আরো 10 লক্ষ টাকা দেব। এই কথা শুনে কিন্তু রিজিক খালুস সে অনেক বেশি খুশি হবে এবং সাদিয়াকে বলবে যে তোমার কোনো ধরনের টেনশন করতে হবে না, আমি তোমাকে এই জেল থেকে বের করেই ছাড়বো এবং আমি মসজিদের সাথে কথা বলবো। তবে হ্যাঁ, এই কাজটি করতে গেলে আমার কিছু অ্যাডভান্স টাকা লাগবে। এরপরে কিন্তু সাদিয়া রিজিক খালুকে বলে আমার যে গঞ্জে বড় দোকানটা আছে সেখানে গিয়ে টাকা চাইলেই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেবে। এরপর রিজিক খালু বলবে যে তোমার কোনো ধরনের টেনশন করতে হবে না এবং তুমি যদি চাও যে সাহেবের সাথে আর সংসার করবে না তাহলে আমি উকিল সাহেবের সাথে গিয়ে কথা বলবো এবং তোমাদের ডিভোর্সের বিষয়টাকে আমি নিশ্চিত করব। এরপরে সাদিয়া বলবে যে অবশ্যই আপনি এই কাজগুলোকে করবেন এবং সেখান থেকে কিন্তু রিজিক চলে যায়। অন্যদিকে সাহেব সে কিন্তু আলামিনকে পাঠিয়েছিল রিজিক খালু কোথায় গিয়েছে এবং কি করতেছে সেই বিষয়টিকে দেখার জন্য। এরপরে কিন্তু রিজিক গিয়ে দেখা করে মজিদের সাথে দেখা করার পরে কিন্তু মজিদকে বলে যে তোমার জন্য একটা জব্বর প্রস্তাব আছে, সেটা হচ্ছে সাদিয়া বলেছে যে তুমি যদি সাহেবকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে জেল হাজতে পাঠাতে পারো তাহলে তোমাকে সে 10 লক্ষ টাকা দেবে। এর পাশাপাশি তুমি যদি সাদিয়ার কেসটি তুলে নাও তাহলে তোমাকে আরো 10 লাখ টাকা দেবে। এরপরে কিন্তু মজিদ এখানে একটা গেম খেলবে এবং সে কিন্তু রিজিক খালুকে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিন আরো ভাবতেছি, আপনি এক কাজ করেন সাদিয়ার সাথে গিয়ে এই ভাগে দেখা করেন এবং আমাকে যে টাকাগুলো দেবে এর অ্যামাউন্টটা আরো বাড়ানো যায় কিনা তবেই আমি আপনার কথায় একমত হব। এরপরে কিন্তু রিজিক বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি সাদিয়ার সাথে গিয়ে দেখা করব এবং সেখান থেকে কিন্তু রিজিক চলে যাবে। এরপরে কিন্তু মজিদ সে বলে এই যে 10-20 লক্ষ টাকা এটা আমার কাছে কোনো কিছুই না, সাদিয়া যে আমাকে কষ্ট দিয়েছে আমি ওকে এমন কষ্টে রাখবো সেটাও সারা জীবন মনে রাখবে এবং ওর ওই কষ্টের দাম হচ্ছে আমার কাছে কোটি টাকার উপরে। এরপরে কিন্তু মজিদ সে সাহেবের কাছে কল দেয় এবং সাহেবকে বলে যে তোমার সাথে আমার খুব জরুরি কথাবার্তা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপরে কিন্তু সাহেব এসে মজিদের সাথে দেখা করে। যখন সাহেব মজিদের সাথে দেখা করতে আসে তখন কিন্তু মজিদ তার কাছে এই সমস্ত ঘটনাটা খুলে বলে যে সাদিয়া এখন আর তার সাথে ঘর সংসার করতে চায় না এবং সাদিয়া তাকে ডিভোর্স দিতে চায় এবং সাদিয়া প্ল্যানিং করেছে যে যদি তোমাকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে আমি জেলে পাঠাতে পারি তাহলে সে আমাকে 10 লাখ টাকা দেবে এবং এই কাজের সাথে রিজিক সেও জড়িত আছে। এর কথা প্রথমে কিন্তু সে বিশ্বাস করবে না। এরপরে কিন্তু মজিদ সে প্ল্যানিং করে রিজিক খালু তাকে এই কথাগুলো বলেছিল সেই সময় কিন্তু রিজিক খালুর কথাগুলো রেকর্ডিং করে রেখেছিল, সেই সমস্ত রেকর্ডিং সাহেবকে শোনাবে, যার ফলে কিন্তু সাহেব এখন আর অবিশ্বাস করতে পারবে না এবং সে বলবে যে আজকে দিনে রিজিক খালুর খবর আছে, আমি তাকে কতটা বিশ্বাস করি আর সে আমার পেছনে এসে ষড়যন্ত্র করে। এরপর কিন্তু মজিদ তাকে বলবে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে সাদিয়া তোমার ভালো চায় না, সাদিয়া যদি জেল থেকে বের হতে পারে তাইলে ও তো আমাকে ল্যাংড়া করেছিল, তোমাকে হয়তো মেরেও ফেলতে পারে। এরপর সাহেব বলবে যে আমি এই বিষয়ে কোনো ধরনের টেনশন করতেছি না, সাদিয়া সে আমার সাথে যা করবে তাই করবে, এই বিষয়টি নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথা নাই, কিন্তু রিজিক খালু এবং রানী তাদেরকে আমি কখনো ছাড়বো না। এরপরে কিন্তু মজিদের কাছ থেকে বিদায় নিয়ে সাহেব যাবে চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু সে রিজিক এবং রানীকে ডাকবে এবং তাদেরকে বলবে যে আপনারাই আমার সংসারটিকে নষ্ট করতে চাচ্ছেন, আপনাদের কারণে সাদিয়া আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তখন কিন্তু রিজিক বলবে যে তোমার দোষেই সাদিয়া তোমাকে ডিভোর্স দেবে আর এটা তো চেয়ারম্যান বাড়ি, এটা কোনো ধর্মশালা না, তোমরা যে এখানে সবাই মিলে থাকতেছো খাচ্ছ ফ্রিতে সেই বিষয়টি কি তুমি খোঁজখবর রাখতেছো? সাদিয়া এই বিষয়টিতেও আপত্তি জানিয়েছে। এই কথা শোনার পরে কিন্তু সাহেবের মা সে একটু অপমানিত
হবে এবং সাহেবকে বলবে যে আমরা এখন এই বাড়ি থেকে চলে যাই। এরপরে সাহেব বলবে যে হ্যাঁ আমরা এই বাড়ি থেকে চলে যাব, তার আগে আমরা এই বাড়িতে থেকেই হচ্ছে সাদিয়াকে জেল থেকে বের করে আনবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব। এবং সাহেব কিন্তু বলবে যে আমরা আর ওই বিল্ডিং এর ঘরে থাকবো না, আমরা এখন এই কাঠের ঘরে থাকবো। এর পরবর্তীতে কিন্তু তারা কাঠের ঘরে চলে যাবে। অন্যদিকে রিজিক এবং রানী তারা কিন্তু তাদের ঘরে চলে যাবে। চলে যাওয়ার পরে কিন্তু রিজিক রানীকে বলবে যে আজকে দিনে আমি থানায় গিয়ে সাদিয়ার সাথে দেখা করেছিলাম এবং সাদিয়া আমাকে জব্বর একটি প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে যদি আমরা কোনোভাবে সাহেবকে জেলে পাঠাতে পারি তবেই হচ্ছে সাদিয়া আমাকে 5 লক্ষ টাকা দেবে। আমি এই সুযোগটিকে হাতছাড়া করতে চাই না, কেননা সুযোগ বারবার আসে না। এরপরে কিন্তু তারা দুজনে মিলে প্ল্যানিং করবে যে তারা হচ্ছে সাহেবের কাছে যেহেতু বাড়ির সমস্ত চাবিগুলো আছে, তারা চাবিগুলো চুরি করবে এবং লকার থেকে সাদিয়ার যে গয়নাগুলো আছে সেইগুলোকে চুরি নিয়ে যাবে। এরপরে হচ্ছে সাহেবকে কেস করে ফাঁসিয়ে দেবে। এই কথা শোনার পরে কিন্তু রিজিক রানীকে বলবে যে তোমার মাথায় যে এত বুদ্ধি আছে এটা তো আমি জানতাম না, আমাদের এই কাজগুলোই করতে হবে। এরপরে কিন্তু তারা এই কাজটি সফল করার জন্য লেগে পড়বে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পারবো মজিদ সে কিন্তু এখন বড় একটি প্ল্যানিং করতেছে, সে যে কোনো মূল্যে সাহেবকে নিজেদের দলে করতে চায় এবং সাহেবকে দিয়ে হচ্ছে সাদিয়ার বিরোধিতা করতে চায়। এই কারণে কিন্তু মজিদ এবার তার যে লোকজন আছে সবাইকে ডাকবে এবং বলবে যে আজকে দিনে আমি সাহেবকে আসতে বলবো, এরপরে আমি সাহেবকে ভালোভাবে বুঝাবো এবং সাহেব যদি আমার সাথে দল দেয় তো ভালো কথা, আর তা না হলে সাহেবের খবর আছে। তখন কিন্তু দুলাল মজিদকে বলবে যে আচ্ছা মামা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। ওই সাহেবের থেকে আমারও অনেক হিসাব নিকাশ নেওয়ার বাকি আছে। এরপরে কিন্তু আমরা দেখতে পারবো সাহেব সে গিয়ে সাদিয়ার সাথে দেখা করবে। যখন সে সাদিয়ার সাথে দেখা করতে যাবে সাদিয়া কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলবে না এবং সাহেব তাকে জিজ্ঞেস করবে যে তুমি নাকি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে আমি তোমার সাথে কোন সুখে সংসার করতে যাব, যে তার বউকে পুলিশের হাতে তুলে দিতে পারে এমন স্বামীর সাথে আমি কখনো সংসার করতে চাই না। এরপরে কিন্তু সাহেব বলবে যে তুমি আমাকে ভুল বুঝতেছো এবং সাদিয়া সাহেবকে বলবে যে আমি তোমাকে ভুল বুঝতেছি এবং আমি এই ভুল নিয়েই থাকতে চাই, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। আমি যদি এখন জেল থেকে বের হতে পারতাম আমি সাথে সাথেই হচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। সাহেব বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও আমার এতে কোনো বাধা নেই, আমি স্বাচ্ছন্দ্যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এরপরে কিন্তু সাহেব সেখান থেকে বাড়িতে চলে আসবে। অন্যদিকে রিজিক এবং রানী তারা কিন্তু এই সুযোগে যখন সাহেব বাড়িতে ছিল না তারা রুমের চাবিটিকে চুরি করার পরে কিন্তু তারা সাদিয়ার রুমে যায়। সাদিয়ার রুমে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে হচ্ছে গয়নাগুলোকে চুরি করে নিয়ে আসে। এর পরবর্তী দিন কিন্তু রিজিক এবং রানী তারা সাহেবের কাছে যায়। সাহেবের কাছে যাওয়ার পরে সাহেবকে বলে যে সাদিয়ার রুম এলোমেলো এবং সেখানে হচ্ছে কারা যেন চুরি করেছে। সাদিয়ার লকারে কোনো ধরনের টাকা পয়সা সোনাদানা কোনো কিছুই নেই, তোমার কাছে এই চাবি আছে, তার মানে তুমি তো এইগুলোকেই চুরি করেছো, আমরা কিন্তু এবার পুলিশে খবর দেব। এরপরে কিন্তু সাহেব বলবে যে কে চুরি করেছে সেটা আমি খুব ভালোভাবে জানি, তাই আমি একদিনের সুযোগ দিতে এসে যদি এর মধ্যে জাগার মাল জায়গায় না থয় তাহলে আমি নিজেই হচ্ছে পুলিশ এনে তাকে ধরিয়ে দেব। এরপরে কিন্তু রিজিকা রানী কোনো ধরনের কথা বলে না, কারণ তারাও বুঝতে পারেছে যে সাহেব তাদেরকে সন্দেহ করতেছে এবং সাহেব হয়তো তাদেরকে দেখেছে সাহেবের হাতে কোনো ধরনের বড় পাক্কা প্রুফ আছে, এই কারণে সাহেব তাদেরকে এই কথাগুলো বলেছে। এই কারণে কিন্তু তারা সেখান থেকে চলে যাবে। অন্যদিকে কিন্তু আলামিন সাহেবকে বলবে যে ভাইজান আপনাকে সবাই এখন এই বাড়িতে অনেক বেশি অপমান করতেছে, আমরা এখান থেকে চলে যাব এবং আমরা নিজেরাই হচ্ছে পরিশ্রম করে বিজনেস করব এবং আমরা একদিন বড়লোক হব। তখন সাহেব বলবে যে আমি ঠিকই একদিন চলে যাব, তবে হ্যাঁ তার আগে আমি চাই সাদিয়াকে সসম্মানে চেয়ারম্যানের বাড়িতে ফিরিয়ে আনতে। এরপরে কিন্তু আলামিন সাহেবকে বলবে যে আপনার কি সাদিয়ার উপর কোনো ধরনের অভিযোগ নেই? তখন কিন্তু সাহেব বলবে যে অভিযোগ তো তারাই করে যারা হচ্ছে মুনাফিক, আল্লাহকে যারা সম্মান করে চলে এবং যারা প্রতিনিয়ত নামাজ কালাম পড়ে, তারা কিন্তু কখনোই হচ্ছে অভিযোগ করে না, তারা হচ্ছে নিজেদের কাজের উপর বিশ্বাস করে চলে। এরপরে কিন্তু আর আলামিনের কোনো কিছু করা থাকে না এবং আলামিন কিন্তু সাহেবকে বলে যে এই যে রিজিক এবং রানী খালা খালু আছে এদেরকে আমার সন্দেহ হয় এরা যে কোনো মূল্যে আপনাকে ফাঁসাতে যাচ্ছে। তখন কিন্তু সাহেব বলবে যে যদি ওরা আমাকে ফাঁসাতে পারে তাহলে ফাঁসাক, অবশ্যই হচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনা করে, তার পরিকল্পনার বাইরে তো কেউ নেই। যদি আমার ভাগ্যে এটা লেখা থাকে এবং সে যদি এটা পরিকল্পনা করে থাকে তাহলে অবশ্যই সেইটাই হবে। এরপরে কিন্তু মজিদ সাহেবকে কল দিয়ে বলবে যে আজকে দিনে রাতে হচ্ছে তুমি আমার সাথে দেখা করো এবং সেই দিন রাতেই কিন্তু সাহেব যাবে মজিদের সাথে দেখা করার জন্য। মজিদের সাথে দেখা করতে গিয়ে সাহেব দেখবে যে মজিদ অনেকগুলো লোকজন নিয়ে এসেছে এবং সাহেব থেকে জিজ্ঞেস করবে যে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? এরপরে কিন্তু মজিদ সাহেবকে বলবে যে আমি তোমাকে এই কারণে ডেকেছি যে তুমি আমার সাথে দল দেবে এবং সাদিয়ার ওই চেয়ারম্যানই আর আমি রাখতে চাই না এবং আমি তোমাকে চেয়ারম্যান করতে চাই এবং তুমি হচ্ছে সাদিয়ার প্রতিপক্ষ হবে। তুমি যদি আমার কথা শুনে আমার সাথে দল না দাও তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। এই যে এখানে লোকজনগুলোকে দেখতে পারছো আমি কিন্তু এদেরকে দিয়ে তোমার উপর আক্রমণ করাবো। তখন কিন্তু সাহেব মজিদকে বলবে যে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার চেয়ারম্যানের উপর কোনো ধরনের লোভ নেই, আপনি আপনার জায়গা থেকে নির্বাচন করুন, প্রয়োজনে আপনি নিজে দাঁড়ান। এরপরে কিন্তু মজিদ বলবে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আজকে ছেড়ে দিচ্ছি, তবে হ্যাঁ আমি তোমাকে খুব তাড়াতাড়ি দেখে নেব। এরপরে কিন্তু সাহেব সেখান থেকে চলে যাবে। অন্যদিকে কিন্তু রিজিক খালু সে সাদিয়া যে তাকে 5 লক্ষ টাকা দেবে এই কথা
শোনার পরে সে কিন্তু লোভেই পড়ে গিয়েছে, সেটা আমরা কিন্তু ভালোভাবে দেখেছি। এই কারণে সে কিন্তু এসে আবার মজিদের সাথে দেখা করবে। মজিদের সাথে দেখা করার পরে কিন্তু সে মজিদকে বলবে যে 2 দিন তো হয়ে গেল, তুমি কি ভাবলে? এরপরে কিন্তু মজিদ তাকে বলবে যে আমি অনেক কিছুই ভেবে দেখলাম যে সাদিয়াকে যদি এখন আমি জেল থেকে ছাড়িয়ে আনি তাহলে হয়তো সাহেব তার উপর আক্রমণ করতে পারে। তুমি তো দেখতেই পারছো যে সাহেব বর্তমানে চেয়ারম্যান বাড়ি দখল করে নিয়েছে এবং সাহেব এলাকার যে মিটিং গুলো আছে এবং এলাকার যে বিচার আচার আছে সমস্ত কিছু করতেছে। এই অবস্থায় যদি সাদিয়া ওখানে চলে আসে তাইলে হয়তো সাহেব এই বিষয়টিকে ভালো চোখে দেখবে না। তুমি গিয়ে সাদিয়ার সাথে দেখা করো এবং এই বিষয়টিকে জানাও আমি সাদিয়ার সাথেই আছে। সেই বিষয়টি পরে কিন্তু রিজিক যাবে সাদিয়ার সাথে দেখা করতে এবং সাদিয়াকে বলবে যে তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, এর মধ্যেই হচ্ছে মজিদ নিজে এসে তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এবং সাদিয়া বলবে যে আচ্ছা ঠিক আছে এবং তাকে জিজ্ঞেস করবে আপনি কি 1 লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে নিয়েছেন? তখন কিন্তু রিজিক হলো বলবে হ্যাঁ আমি টাকাটা নিয়েছি এবং আমি আমার জায়গা থেকে কাজও শুরু করে দিয়েছি। এরপরে কিন্তু সাদিয়া বলবে যে আমাকে যে কোনো মূল্যে জেল থেকে বের হতে হবে এবং সাহেবকে ডিভোর্স দিয়ে ওর থেকে কঠিন প্রতিশোধ নিতে হবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী আপনারা দেখতে পারবেন সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোডে। সর্বোপরি বন্ধুরা আপনারা 27 নম্বর এপিসোড থেকে দেখতে পারবেন রিজিক খেলু সে কিন্তু মজিদকে গিয়ে ভালো লোভ দেখায় এবং বলে যে তোমাকে সাদিয়া অনেকগুলো টাকা দেবে যদি তুমি সাহেবকে জেলে পাঠাতে পারো এবং সাদিয়ার মামলাটা তুলে নাও। মজিদ কিন্তু রিজিককে বলবে আচ্ছা ঠিক আছে আমি 2 দিন ভাবতেছি। যখন রিজিক সেখান থেকে চলে যাবে তখন কিন্তু আমরা মজিদের আসল রূপ দেখতে পারবো। সে কোনোভাবেই সাদিয়াকে ক্ষমা করতে চায় না এবং সাদিয়াকে ফাঁসানোর জন্য সে সমস্ত কিছু করতে পারে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে সাহেব সে কিন্তু এই বিষয়টা জেনে গিয়েছে যে রিজিক খেলু সে তাকে ফাঁসাতে চাচ্ছে। এই কারণে কিন্তু সাহেব তাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আমার সাথে এরকমটা করতেছেন এবং আপনারা মিলে আমার সংসারটাকে কেন ভাঙতে চাচ্ছেন? তখন কিন্তু রানী বলবে যে তুমি হচ্ছে সাদিয়াকে ফাঁসিয়ে দিতেছো এবং এই চেয়ারম্যান বাড়ি দখল করে নিতে চাচ্ছ, তো তোমার বিরুদ্ধে আমরা গেলে তাতে ক্ষতি কি? এরপরে কিন্তু সাহেব সে দালান বাড়ি ছেড়ে কাঠের ঘরে উঠবে এবং সাহেব কিন্তু বিজনেস করা শুরু করে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু তার ভালো একটা প্রফিটও আসবে এবং সাহেব কিন্তু সাদিয়ার সাথে গিয়ে দেখা করবে। সাদিয়া থেকে বলবে যে আমি তোমার সাথে সংসারই করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সাহেব কিন্তু কোনো কিছুই বলবে না, সে কিন্তু চুপ করে শুধু এই কথাগুলো শুনে যাবে এবং সাদিয়াকে বলবে যে তোমার যা করলে ভালো মনে হবে সেগুলো করো, আমি তোমার সবসময় ভালো চাই। এর পরবর্তীতে কিন্তু মজিদ রাতে সাহেবকে ডাকবে। সাহেব যখন সেখানে যাবে তার সাথে দল কথা বলবে এবং যদি দল না দেয় তাহলে কিন্তু মজিদ সাহেবের ক্ষতি করবে, এরকম কিন্তু তাকে হুমকি দেবে। এরকম কিন্তু ধামাকা ধামাকা কাহিনী থাকবে হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোডে। এই কারণে বন্ধুরা আপনারা কিন্তু কেউ সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোড মিস করবেন না। এখন কথা হচ্ছে 27 নম্বর এপিসোড কত তারিখে কোন সময় আপলোড করা হবে এবং কি করলে আপনি সবার আগে এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোড দেখতে পারবেন। এই বিষয়টি সম্পর্কে জানার আগে বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এর পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা দূর কোনো পূর্বাস থেকে দেখে থাকেন তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। কমেন্ট করার সময় আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনার নামটা কিন্তু অবশ্যই মেনশন করে দিয়ে যাবেন। আর এই ধারাবাহিক নাটকটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, অনেকেই চাচ্ছেন যে এই ধারাবাহিক নাটকটি এখন শেষ করে দেওয়া হোক। আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর একটা বিষয় সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির মধ্যে কার অভিনয় আপনাদের সবচাইতে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। যাই হোক বন্ধুরা এখন কথা হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটা এপিসোড কিন্তু আমরা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পেয়েছি। এর 27 নম্বর এপিসোডও কিন্তু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে। এই কারণে আপনারা কিন্তু ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা যারা 21 তারিখে এই ধারাবাহিক নাটকটির 26 নম্বর এপিসোড দেখেছেন তারা কিন্তু 22, 23 এবং 24 তারিখে গিয়ে এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোড দেখতে পারবেন। এই কারণে আপনাদের কিন্তু 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন পরে 24 তারিখে বিকাল ঠিক 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এই ধারাবাহিক নাটকটিকে প্রিমিয়ার করা হবে, তখন কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এই কারণে আপনি যদি 24 তারিখে বিকাল ঠিক 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখেন তাহলে আপনি সবার আগে দেখতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা ইগল টিমে যে সমস্ত নাটকগুলো আসে আমি কিন্তু সমস্ত নাটকগুলো সম্পর্কে আপনাদের সাথে আপডেট শেয়ার করে থাকি। এর পাশাপাশি বন্ধুরা আপনারা যদি ইগল টিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন এবং ইগল টিমের কোন নাটকটিকে দেখতে আপনার সবচাইতে বেশি ভালো লাগে সেটা কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টগুলোকে পড়ব। এর পাশাপাশি আপনারা আমার এই ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই লিখে জানিয়ে দেবেন। আমি আবারও বলতেছি যে 24 তারিখে ঠিক বিকাল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোড দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। জেল থেকে বের করেই ছাড়বো এবং আমি মজিদের সাথে কথা বলবো, তবে হ্যাঁ এই কাজটি করতে গেলে আমার কিছু অ্যাডভান্স টাকা লাগবে। এরপরে কিন্তু সাদিয়া রিজিক খালুকে বলে আমার যে গঞ্জে বড় দোকানটা আছে সেখানে গিয়ে টাকা চাইলেই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেবে। এরপর রিজিক খালু বলবে যে তোমার কোনো ধরনের টেনশন করতে হবে না এবং তুমি যদি চাও যে সাহেবের সাথে আর সংসার করবে না তাহলে আমি উকিল সাহেবের সাথে গিয়ে কথা বলবো এবং তোমাদের ডিভোর্সের বিষয়টাকে আমি নিশ্চিত করব। এরপরে সাদিয়া বলবে যে অবশ্যই আপনি এই কাজ
কাজগুলোকে করবেন এবং সেখান থেকে কিন্তু রিজিক চলে যায়। অন্যদিকে সাহেব সে কিন্তু আলামিনকে পাঠিয়েছিল রিজিক খালু কোথায় গিয়েছে এবং কি করতেছে সেই বিষয়টিকে দেখার জন্য। এরপরে কিন্তু রিজিক গিয়ে দেখা করে মজিদের সাথে দেখা করার পরে কিন্তু মজিদকে বলে যে তোমার জন্য একটা জব্বর প্রস্তাব আছে, সেটা হচ্ছে সাদিয়া বলেছে যে তুমি যদি সাহেবকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে জেল হাজতে পাঠাতে পারো তাহলে তোমাকে সে 10 লক্ষ টাকা দেবে। এর পাশাপাশি তুমি যদি সাদিয়ার কেসটি তুলে নাও তাহলে তোমাকে আরো 10 লাখ টাকা দেবে। এরপরে কিন্তু মজিদ এখানে একটা গেম খেলবে এবং সে কিন্তু রিজিক খালুকে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিন আরো ভাবতেছি, আপনি এক কাজ করেন সাদিয়ার সাথে গিয়ে এই ভাগে দেখা করেন এবং আমাকে যে টাকাগুলো দেবে এর অ্যামাউন্টটা আরো বাড়ানো যায় কিনা, তবেই হচ্ছে আমি আপনার কথায় একমত হব। এরপরে কিন্তু রিজিক বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি সাদিয়ার সাথে গিয়ে দেখা করব এবং সেখান থেকে কিন্তু রিজিক চলে যাবে। এরপরে কিন্তু মজিদ সে বলে এই যে 10-20 লক্ষ টাকা এটা আমার কাছে কোনো কিছুই না, সাদিয়া যে আমাকে কষ্ট দিয়েছে আমি ওকে এমন কষ্টে রাখবো সেটাও সারা জীবন মনে রাখবে এবং ওর ওই কষ্টের দাম হচ্ছে আমার কাছে কোটি টাকার উপরে। এরপরে কিন্তু মজিদ সে সাহেবের কাছে কল দেয় এবং সাহেবকে বলে যে তোমার সাথে আমার খুব জরুরি কথাবার্তা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপরে কিন্তু সাহেব এসে মজিদের সাথে দেখা করে। যখন সাহেব মজিদের সাথে দেখা করতে আসে তখন কিন্তু মজিদ তার কাছে এই সমস্ত ঘটনাটা খুলে বলে যে সাদিয়া এখন আর তার সাথে ঘর সংসার করতে চায় না এবং সাদিয়া তাকে ডিভোর্স দিতে চায় এবং সাদিয়া প্ল্যানিং করেছে যে যদি তোমাকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে আমি জেলে পাঠাতে পারি তাহলে সে আমাকে 10 লাখ টাকা দেবে এবং এই কাজের সাথে হচ্ছে রিজিক সেও জড়িত আছে। এর কথা প্রথমে কিন্তু সে বিশ্বাস করবে না। এরপরে কিন্তু মজিদ সে প্ল্যানিং করে রিজিক খালু তাকে এই কথাগুলো বলেছিল। সেই সময় কিন্তু রিজিক খালু হচ্ছে চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু সে রিজিক এবং রানীকে ডাকবে এবং তাদেরকে বলবে যে আপনারাই হচ্ছেন আমার সংসারটিকে নষ্ট করতে চাচ্ছেন, আপনাদের কারণে সাদিয়া আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তখন কিন্তু রিজিক বলবে যে তোমার দোষেই হচ্ছে সাদিয়া তোমাকে ডিভোর্স দেবে, আর এটা তো চেয়ারম্যান বাড়ি, এটা কোনো ধর্মশালা না, তোমরা যে এখানে সবাই মিলে থাকতেছো খাচ্ছ ফ্রিতে সেই বিষয়টি কি তুমি খোঁজখবর রাখতেছো? সাদিয়া এই বিষয়টিতেও আপত্তি জানিয়েছে। এই কথা শোনার পরে কিন্তু সাহেবের মা সে একটু অপমানিত হবে এবং সাহেবকে বলবে যে আমরা এখন এই বাড়ি থেকে চলে যাই। এরপরে সাহেব বলবে যে হ্যাঁ আমরা এই বাড়ি থেকে চলে যাব, তার আগে আমরা এই বাড়িতে থেকেই হচ্ছে সাদিয়াকে জেল থেকে বের করে আনবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব। এবং সাহেব কিন্তু বলবে যে আমরা আর ওই বিল্ডিং এর ঘরে থাকবো না, আমরা এখন এই কাঠের ঘরে থাকবো। এর পরবর্তীতে কিন্তু তারা কাঠের ঘরে চলে যাবে। অন্যদিকে রিজিক এবং রানী তারা কিন্তু তাদের ঘরে চলে যাবে। চলে যাওয়ার পরে কিন্তু রিজিক রানীকে বলবে যে আজকে দিনে আমি থানায় গিয়ে সাদিয়ার সাথে দেখা করেছিলাম এবং সাদিয়া আমাকে জব্বর একটি প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে যদি আমরা কোনোভাবে সাহেবকে জেলে পাঠাতে পারি তবেই হচ্ছে সাদিয়া আমাকে 5 লক্ষ টাকা দেবে। আমি এই সুযোগটিকে হাতছাড়া করতে চাই না, কেননা সুযোগ বারবার আসে না। এরপরে কিন্তু তারা দুজনে মিলে প্ল্যানিং করবে যে তারা হচ্ছে সাহেবের কাছে যেহেতু বাড়ির সমস্ত চাবিগুলো আছে তারা চাবিগুলো চুরি করবে এবং লকার থেকে সাদিয়ার যে গয়নাগুলো আছে সেইগুলোকে চুরি নিয়ে যাবে। এরপরে হচ্ছে সাহেবকে কেস করে ফাঁসিয়ে দেবে। এই কথা শোনার পরে কিন্তু রিজিক রানীকে বলবে যে তোমার মাথায় যে এত বুদ্ধি আছে এটা তো আমি জানতাম না, আমাদের এই কাজগুলোই করতে হবে। এরপরে কিন্তু তারা এই কাজটি সফল করার জন্য লেগে পড়বে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পারবো মজিদ সে কিন্তু এখন বড় একটি প্ল্যানিং করতেছে, সে যে কোনো মূল্যে সাহেবকে নিজেদের দলে করতে চায় এবং সাহেবকে দিয়ে হচ্ছে সাদিয়ার বিরোধিতা করতে চায়। এই কারণে কিন্তু মজিদ এবার তার যে লোকজন আছে সবাইকে ডাকবে এবং বলবে যে আজকে দিনে আমি সাহেবকে আসতে বলবো, এরপরে আমি সাহেবকে ভালোভাবে বুঝাবো এবং সাহেব যদি আমার সাথে দল দেয় তো ভালো কথা, আর তা না হলে সাহেবের খবর আছে। তখন কিন্তু দুলাল মজিদকে বলবে যে আচ্ছা মামা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, ওই সাহেবের থেকে আমারও অনেক হিসাব নিকাশ নেওয়ার বাকি আছে। এরপরে কিন্তু আমরা দেখতে পারবো সাহেব সে গিয়ে সাদিয়ার সাথে দেখা করবে। যখন সে সাদিয়ার সাথে দেখা করতে যাবে সাদিয়া কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলবে না এবং সাহেব তাকে জিজ্ঞেস করবে যে তুমি নাকি আমাকে ডিভোর্স দিতে চাও। সাহেবকে শোনাবে, যার ফলে কিন্তু সাহেব এখন আর অবিশ্বাস করতে পারবে না এবং সে বলবে যে আজকে দিনে রিজিক খালুর খবর আছে, আমি তাকে কতটা বিশ্বাস করি আর সে আমার পেছনে পেছনে এসে ষড়যন্ত্র করে। এরপর কিন্তু মজিদ তাকে বলবে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে সাদিয়া তোমার ভালো চায় না, সাদিয়া যদি জেল থেকে বের হতে পারে তাইলে ও তো আমাকে ল্যাংড়া করেছিল, তোমাকে হয়তো মেরেও ফেলতে পারে। এরপর সাহেব বলবে যে আমি এই বিষয়ে কোনো ধরনের টেনশন করতেছি না, সাদিয়া সে আমার সাথে যা করবে তাই করবে, এই বিষয়টি নিয়ে আমার কোনো ধরনের মাথা ব্যথা নাই, কিন্তু রিজিক খালু এবং রানী তাদেরকে আমি কখনো ছাড়বো না। এরপরে কিন্তু মজিদের কাছ থেকে বিদায় নিয়ে সাহেব যাবে হচ্ছে চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু সে রিজিক এবং রানীকে ডাকবে এবং তাদেরকে বলবে যে আপনারাই হচ্ছেন আমার সংসারটিকে নষ্ট করতে চাচ্ছেন, আপনাদের কারণে সাদিয়া আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তখন কিন্তু রিজিক বলবে যে তোমার দোষেই হচ্ছে সাদিয়া তোমাকে ডিভোর্স দেবে, আর এটা তো চেয়ারম্যান বাড়ি, এটা কোনো ধর্মশালা না, তোমরা যে এখানে সবাই মিলে থাকতেছো খাচ্ছ ফ্রিতে সেই বিষয়টি কি তুমি খোঁজখবর রাখতেছো? সাদিয়া এই বিষয়টিতেও আপত্তি জানিয়েছে। এই কথা শোনার পরে কিন্তু সাহেবের মা সে একটু অপমানিত হবে এবং সাহেবকে বলবে যে আমরা এখন এই বাড়ি থেকে চলে যাই। এরপরে সাহেব বলবে যে হ্যাঁ আমরা এই বাড়ি থেকে চলে যাব, তার আগে আমরা এই বাড়িতে থেকেই হচ্ছে সাদিয়াকে জেল থেকে বের করে আনবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব। এবং সাহেব
সাহেব কিন্তু বলবে যে আমরা আর ওই বিল্ডিং এর ঘরে থাকবো না, আমরা এখন এই কাঠের ঘরে থাকবো। এর পরবর্তীতে কিন্তু তারা কাঠের ঘরে চলে যাবে। অন্যদিকে রিজিক এবং রানী তারা কিন্তু তাদের ঘরে চলে যাবে। চলে যাওয়ার পরে কিন্তু রিজিক রানীকে বলবে যে আজকে দিনে আমি থানায় গিয়ে সাদিয়ার সাথে দেখা করেছিলাম এবং সাদিয়া আমাকে জব্বর একটি প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে যদি আমরা কোনোভাবে সাহেবকে জেলে পাঠাতে পারি তবেই হচ্ছে সাদিয়া আমাকে 5 লক্ষ টাকা দেবে। আমি এই সুযোগটিকে হাতছাড়া করতে চাই না, কেননা সুযোগ বারবার আসে না। এরপরে কিন্তু তারা দুজনে মিলে প্ল্যানিং করবে যে তারা হচ্ছে সাহেবের কাছে যেহেতু বাড়ির সমস্ত চাবিগুলো আছে, তারা চাবিগুলো চুরি করবে এবং লকার থেকে সাদিয়ার যে গয়নাগুলো আছে সেইগুলোকে চুরি নিয়ে যাবে। এরপরে হচ্ছে সাহেবকে কেস করে ফাঁসিয়ে দেবে। এই কথা শোনার পরে কিন্তু রিজিক রানীকে বলবে যে তোমার মাথায় যে এত বুদ্ধি আছে এটা তো আমি জানতাম না, আমাদের এই কাজগুলোই করতে হবে। এরপরে কিন্তু তারা এই কাজটি সফল করার জন্য লেগে পড়বে। অন্যদিকে কিন্তু আমরা দেখে কিন্তু সাহেব বলবে যে তুমি আমাকে ভুল বুঝতেছো এবং সাদিয়া সাহেবকে বলবে যে আমি তোমাকে ভুল বুঝতেছি এবং আমি এই ভুল নিয়েই থাকতে চাই, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। আমি যদি এখন জেল থেকে বের হতে পারতাম আমি সাথে সাথেই হচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। সাহেব বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও আমার এতে কোনো বাধা নেই, আমি স্বাচ্ছন্দ্যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এরপরে কিন্তু সাহেব সেখান থেকে বাড়িতে চলে আসবে। অন্যদিকে রিজিক এবং রানী তারা কিন্তু এই সুযোগে যখন সাহেব বাড়িতে ছিল না তারা রুমের চাবিটিকে চুরি করার পরে কিন্তু তারা সাদিয়ার রুমে যায়। সাদিয়ার রুমে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে হচ্ছে গয়নাগুলোকে চুরি করে নিয়ে আসে। এর পরবর্তী দিন কিন্তু রিজিক এবং রানী তারা সাহেবের কাছে যায়। সাহেবের কাছে যাওয়ার পরে সাহেবকে বলে যে সাদিয়ার রুম এলোমেলো এবং সেখানে হচ্ছে কারা যেন চুরি করেছে। সাদিয়ার লকারে কোনো ধরনের টাকা পয়সা সোনাদানা কোনো কিছুই নেই, তোমার কাছে এই চাবি আছে, তার মানে তুমি তো এইগুলোকেই চুরি করেছো, আমরা কিন্তু এবার পুলিশে খবর দেব। এরপরে কিন্তু সাহেব বলবে যে কে চুরি করেছে সেটা আমি খুব ভালোভাবেই জানি, তাই আমি একদিনের সুযোগ দিতে এসে যদি এর মধ্যে জাগার মাল জায়গায় না থয় তাহলে আমি নিজেই হচ্ছে পুলিশ এনে তাকে ধরিয়ে দেবো। এরপরে কিন্তু রিজিক আর রানী কোনো ধরনের কথা বলে না, কারণ তারাও বুঝতে পেরেছে যে সাহেব তাদেরকে সন্দেহ করতেছে এবং সাহেব হয়তো তাদেরকে দেখেছে সাহেবের হাতে কোনো ধরনের বড় পাক্কা প্রুফ আছে, এই কারণে সাহেব তাদেরকে এই কথাগুলো বলেছে। এই কারণে কিন্তু তারা সেখান থেকে চলে যাবে। অন্যদিকে যে সাদিয়াকে যদি এখন আমি জেল থেকে সারিয়ে আনি তাহলে হয়তো সাহেব তার উপর আক্রমণ করতে পারে। তুমি তো দেখতেই পারছো যে সাহেব বর্তমানে চেয়ারম্যান বাড়ি দখল করে নিয়েছে এবং সাহেব এলাকার যে মিটিং গুলো আছে এবং এলাকার যে বিচার আচার আছে সমস্ত কিছু করতেছে। এই অবস্থায় যদি সাদিয়া ওখানে চলে আসে তাইলে হয়তো সাহেব এই বিষয়টিকে ভালো চোখে দেখবে না। তুমি গিয়ে সাদিয়ার সাথে দেখা করো এবং এই বিষয়টিকে জানাও আমি সাদিয়ার সাথেই আছে। সেই বিষয়টি পরে কিন্তু রিজিক যাবে সাদিয়ার সাথে দেখা করতে এবং সাদিয়াকে বলবে যে তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, এর মধ্যেই হচ্ছে মজিদ নিজে এসে তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এবং সাদিয়া বলবে যে আচ্ছা ঠিক আছে এবং তাকে জিজ্ঞেস করবে আপনি কি 1 লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে নিয়েছেন। তখন কিন্তু রিজিক হলো বলবে হ্যাঁ আমি টাকাটা নিয়েছি এবং আমি আমার জায়গা থেকে কাজও শুরু করে দিয়েছি। এরপরে কিন্তু সাদিয়া বলবে যে আমাকে যে কোনো মূল্যে জেল থেকে বের হতে হবে এবং সাহেবকে ডিভোর্স দিয়ে ওর থেকে কঠিন প্রতিশোধ নিতে হবে। এরকম কিন্তু ধামাকা কাহিনী আপনারা দেখতে পারবেন সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 27 নম্বর এপিসোডে। সর্বোপরি বন্ধুরা আপনারা 27 নম্বর এপিসোড থেকে দেখতে পারবেন রিজিক খেলু সে কিন্তু মজিদকে গিয়ে ভালো লোভ দেখায় এবং বলে যে তোমাকে সাদিয়া অনেকগুলো টাকা দেবে যদি তুমি সাহেবকে জেলে পাঠাতে পারো এবং সাদিয়ার মামলাটা তুলে নাও। মজিদ কিন্তু রিজিককে বলবে আচ্ছা ঠিক আছে আমি 2 দিন ভাবতেছি। যখন রিজিক সেখান থেকে চলে যাবে তখন কিন্তু আমরা মজিদের আসল রূপ দেখতে পারবো। সে কোনোভাবেই সাদিয়াকে ক্ষমা করতে চায় না এবং সাদিয়াকে ফাঁসানোর জন্য সে সমস্ত কিছু করতে পারে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে সাহেব সে কিন্তু এই বিষয়টা জেনে গিয়েছে যে রিজিক খেলু সে তাকে ফাঁসাতে চাচ্ছে। এই কারণে কিন্তু সাহেব তাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আমার সাথে এরকমটা করতেছেন এবং আপনারা মিলে আমার সংসারটাকে কেন ভাঙতে চাচ্ছেন। তখন কিন্তু রানী বলবে যে তুমি হচ্ছে সাদিয়াকে ফাঁসিয়ে দিতেছো এবং এই চেয়ারম্যান বাড়ি দখল করে নিতে চাচ্ছ, তো তোমার বিরুদ্ধে আমরা গেলে তাতে ক্ষতি কি। এরপরে কিন্তু সাহেব সে দালান বাড়ি ছেড়ে কাঠের ঘরে উঠবে এবং সাহেব কিন্তু বিজনেস করা শুরু করে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু তার ভালো একটা প্রফিটও আসবে এবং সাহেব কিন্তু সাদিয়ার সাথে গিয়ে দেখা করবে। সাদিয়া থেকে বলবে যে আমি তোমার সাথে সংসারই করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সাহেব কিন্তু কোনো কিছুই বলবে না, সে কিন্তু চুপ করে শুধু এই কথাগুলো শুনে যাবে এবং সাদিয়াকে বলবে যে তোমার যা করলে ভালো মনে হবে সেইগুলো করো, আমি তোমার সবসময় ভালো চাই। এর পরবর্তীতে কিন্তু মজিদ রাতে